ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে আমি তোমাদের কাছে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর যে প্রবন্ধ আছে বিড়াল, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তার প্রবন্ধ বিড়াল, এই বিড়াল প্রবন্ধটা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। আমরা অনলাইন এবং অফলাইনে অসংখ্য ছাত্রছাত্রী এতে ভীষণ ইন্টারেস্ট পেয়েছে এবং ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা যেটা পাবে সেটা কিন্তু অসাধারণ একটা বিষয় হতে চলেছে। তোমরা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে আরও বেশি পরিমাণে তোমাদের কাছে ক্লাস 11-এর সমস্ত বিষয় তোমাদের কাছে নতুন সিলেবাসে শেয়ার করতে পারি। তাহলে চলো, তোমাদের যে ফার্স্ট সাবমিটিভ, তোমাদের যে প্রথম যে পরীক্ষা, যে 6 মাস অন্তর অন্তর যে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকছে। তোমরা জানো ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে প্রত্যেকটি সেমিস্টারে তোমাদের পাস করতে হবে এবং তোমাদের 50% প্রশ্ন হবে সহজ, বাকি 50% হবে কঠিন। সেখানে বোধমূলক জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। তাই তোমরা যদি নিয়মিতভাবে এই ক্লাসগুলোকে করো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু আর বাড়িতে সেরকমভাবে পড়তে হবে না। সহায়িকা বা যা বেরোবে তা ধরে তোমরা কখনোই সমস্ত উত্তর কমন পাবে না যদি টেস্ট ভালো করে না বোঝো। তাই আমরা বলবো তোমরা ভালো করে প্রথম থেকে এই প্রবন্ধটি বোঝো। তো যাই হোক, আমরা শুরু করছি তোমাদের যে প্রবন্ধ বিড়াল, এই বিড়াল প্রবন্ধটি পড়ার আগে দু একটা কথা বলে দিই। এই বিড়াল প্রবন্ধটি কার লেখা? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সম্পর্কে তোমরা ভালো করেই জানো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি একজন প্রখ্যাত প্রবন্ধকার, ছোট গল্পকার এবং বাংলা সাহিত্যে তিনি একটা বলা যায় দিগন্ত, এক বিস্তৃত একটা ভীষণ সাহিত্যের মধ্যে একটা বড় ধরনের আমাদের কাছে আলোচনা। আমরা আজকে এই বিড়াল প্রবন্ধের মধ্যে যে বিষয় নিয়ে ব্যাপারটা করবো সেটা হচ্ছে এই বইটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটি তোমাদের নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ থেকে। তো কমলাকান্তের দপ্তরের যিনি প্রধান চরিত্র তিনি কিন্তু কমলাকান্ত চট্টোপাধ্যায়, যিনি একজন আফিম সেবী, নেশাখোর মানুষ। নেশার ঘরে দেখবে মানুষ অনেক সময় খুব বাস্তবধর্মী কথা বলেন। আমরা সেই কমলাকান্ত নেশাখোর, আফিমখোর, আফিম তোমরা কি সেটাও তোমরা জানো, পোস্তু গাছের যে কাঠি তার থেকে তৈরি হয়। এটা ধূমপানে যারা করেন তারা নাকি এটা প্রচণ্ড আনন্দ লাভ করেন। আর এই আফিম তোমরা দেখেছো মহাদেবের যে গাজন হয় তখন গাঁজা খায়, তার মধ্যে আফিম থাকে, গাঁজা বলি আমরা গাঁজা। সত্যপীরের যে পুজো হয় পূর্ণিমাতে সেখানে হয় এবং তোমাদের কালী পুজো ইত্যাদি পুজোতেও দেখেছি মহাদেবকে দেওয়া হয় এই গাঁজা। এই গাঁজার ধূমপান কিন্তু তখন আমরা হয়তো ছোটো হুঁকো পাওয়া যায় মাটির, আবার বড় বড় তোমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় বিষয়ে পাওয়া যায়। তো এই বিষয়গুলোর মধ্যে ধূমপান করা হয় আগুন দিয়ে। সেই ধূমপাই হচ্ছে কমলাকান্ত চট্টোপাধ্যায় নেশার ঘরে সমাজ বাস্তবতার কথা বলেছেন। এই প্রবন্ধের মধ্যে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে বিড়াল হচ্ছে একটা সাম্যবাদ প্রতিধ্বনিত হয়েছে। সাম্যবাদ কাকে বলে? সমাজের মধ্যে যে বৈষম্য বাড়ছে, পৃথিবীতে দুটো মতবাদ আছে, একটা পুঁজিবাদ আর একটা সমাজতন্ত্রবাদ। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সম্পদের পাহাড় জমান আর তাদের জন্যই আজকে দারিদ্র অসহায় চিত্র। এই যে শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতীক আমাদের এখানে বিড়াল। আমরা কিছু হলে হয়তো ব্যঙ্গ করি, এই শ্রেণীর মানুষ আমাদের পুঁজিপতিদের ব্যঙ্গ করছে যে আমরা যারা পুঁজিপতিরা আছি তাদের জন্যই আজকে শোষিত মানুষের এত অসহায়, এত কষ্ট, এত যন্ত্রণা, এত আত্মনাদ। তো আমরা এই শোষিত মানুষেরা খেতে না পেয়ে চুরি ডাকাতিও করি, কিন্তু এই চৌর্যবৃত্তি হয়তো আইনগত দিক থেকে অপরাধ, কিন্তু ওই নৈতিক দৃষ্টিকোণ থেকে বলতেই পারি খেতে না পেলেই মানুষ চোর হয়। সেই নিয়ে কিন্তু আমাদের বিড়াল প্রবন্ধটা আলোচনা। বিড়াল হচ্ছে শোষিত, নির্যাতিত মানুষের প্রতিনিধি। আর আমাদের কমলাকান্ত আফিম সেবী অবস্থায় সমাজ বাস্তবতার সেই জ্ঞান অর্জন করেছেন বিড়াল নামক একটি জন্তুর কাছ থেকে। তোমরা বিড়াল চেনো, বাড়ি আনাচে কানাচে ঘুরে বেড়ায়, মাছ এটা সেটা চুরি করে খায়, কিন্তু আমরা মারি তাকে, কিন্তু তারা খেতে যে পায় না। কেন খেতে পায় না, খাবার দিই না, সেটা কিন্তু এই প্রবন্ধের মধ্যে আলোচনা আছে। চলো তোমাদের প্রবন্ধটার উপরে আলোকপাত করি, কেমন? প্রবন্ধটি আবার দেখো, বিড়াল
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুটি মাত্র চরিত্র আছে, কমলাকান্ত চট্টোপাধ্যায় এবং বিড়াল। উৎস কমলাকান্তের দপ্তর। শুরু করছি তোমাদের প্রবন্ধ, ভালো করে বোঝো। আমি শয়নগৃহের চারপায়ের ওপর বসিয়া হুঁকো হাতে ঝিমাইতেছিলাম। আমি বলতে এখানে কমলাকান্ত চট্টোপাধ্যায়, যিনি চারপাই বলতে এখানে বুঝতেই পারছ যে খাট বা তক্তপোষ যার উপরে আমরা ঘুমাই, সেখানে উনি বসেছিলেন। বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলেন। হুঁকা মানে বুঝতে পারছো যে হুঁকা হচ্ছে আমার একটা মাটির বস্তু, যার মধ্যে গাঁজা বা আফিম দিয়ে ধূমপান করা হয়। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। যারা গাঁজা খায় তারা ড্রিম লাইট তৈরি করে, মৃদু আলোতে নেশা ভালো জমে, তার জন্য একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। বড় আলোর মধ্যে নেশা খেলে তাদের সেই আনন্দটা বা রোম্যান্টিক পরিবেশটা নাকি আসে না, তার জন্য তারা কিন্তু ক্ষুদ্র আলো জ্বলছে, আর সেই আলো থেকে যে চঞ্চল ছায়া সেটা প্রেতবৎ নাচিতেছে। প্রেতবৎ শব্দের অর্থ ভূতের মতো নাচছে সেই আলোর ছায়া। আহার প্রস্তুত হয় নাই। এটাও আমরা অনেক যারা গাঁজা খায় শুনেছি যে গাঁজা নাকি খালি পেটে খেলে বেশি নেশা হয়, আর ভর্তি পেটে খেলে বমি টমি হয়। তার জন্য আমাদের আফিমখোর কমলাকান্ত উনিও কিন্তু আহারের আগেই আহার প্রস্তুত হয়নি, সেই মধ্যেই গাঁজা খেয়ে ফেলেছেন। এজন্য তোমার হুঁকা হাতে, এই হুঁকাটির মধ্যেই কিন্তু হুঁকা মাটির পাত্র, যার মধ্যে গাঁজা বা আফিম দিয়ে টানতে হয়। হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম। নিমিলিত লোচনে মানে হচ্ছে চোখ বন্ধ করে ভাবিতেছিলাম। কি ভাবছিলেন? আমি যদি নেপোলিয়ান হইতাম। দেখো, যখন আমরা আফিম খাই তখন আমরা কিন্তু অনেক বড় মানের মানুষ হয়ে যায়। লেখক নিজেকে কল্পনা করেছেন কমলাকান্ত যে উনি যদি নেপোলিয়ান হতে পারতেন। তোমরা জানো নেপোলিয়ান ফ্রান্সের ইতিহাসে এক বিরাট দিগ্বিজয়ী বীর, যিনি একসময় গোটা ইউরোপটাকে হাতের মুঠোয় এনেছিলেন। সেই নেপোলিয়ান, যিনি এত বড় ব্যক্তিত্ব, তারও পরাজয় ঘটেছিল ওয়াটারলুর যুদ্ধে। তো আমরা জানি যে ব্রিটিশ সেনাপতি ওয়াটারলুর কাছে, ওয়েলিংটনের কাছে উনি কিন্তু যুদ্ধে হেরে গিয়েছিলেন। তো এইরকম মহান ব্যক্তিত্বের পতন তার কাছে কষ্টদায়ক হয়েছিল কমলাকান্তের। তাই মনে হচ্ছে তিনি যদি নেপোলিয়ন হতে পারতেন তাহলে হয়তো ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে তার পরাজয় ঘটতো না। তাই নেশাখোর অবস্থায় মনে হয়েছে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলুর জিতিতে পারিতাম কি না। অর্থাৎ উনি নেপোলিয়ন হলে অবশ্যই যে ওয়াটারলুর জলযুদ্ধ হয়েছিল নেপোলিয়নের সাথে ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটন, সেই যুদ্ধে মনে হয় নেপোলিয়ন জিতে যেতেন যদি তিনি সেদিন নেপোলিয়ন হতেন। অর্থাৎ এখানে কমলাকান্ত নিজেকে ভাবছেন তিনি নেপোলিয়ান, আর তিনি থাকলে হয়তো ওই ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটনকে যুদ্ধে হারিয়ে দিতেন ওয়াটারলুর যুদ্ধে। কিন্তু আমরা জানি জলযুদ্ধে কিন্তু ব্রিটিশরা সব থেকে শ্রেষ্ঠ, তাই ফ্রান্সের সম্রাট নেপোলিয়নকে হারাতে পেরেছিলেন। এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। এই যে ম্যাও বলি, এটা কিসের প্রতীক? ব্যঙ্গের প্রতীক। আমরা দেখবে কিছু হলেই অনেকেই ব্যঙ্গ করে, ম্যাও করে। ম্যাও মানে ব্যঙ্গ। কে ব্যঙ্গ করছে? একটি বিড়াল, শোষিত নির্যাতিত মানুষের প্রতীক বিড়াল। কমলাকান্তের এই শখ দেখে একটা মানুষ নিজে কল্পনা করেছেন যে তিনি যদি নেপোলিয়ন হতে পারতেন তাহলে ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটনকে যুদ্ধে হারিয়ে দিতে পারতেন। তার জন্য বিড়াল ম্যাও করে উঠলেন। চাইয়ে দেখিলাম, কিন্তু বিড়াল বলে বুঝতে পারলেন না। আমরা নিজেরাও অনেক সময় বিড়ালের গলায় বিকৃত করে থাকি। দেখবে ক্লাসে অনেক সময় কোনো স্যার ম্যাডাম ক্লাস ভালো লাগছে না, কেউ কেউ ম্যাও করে দেয়। যদিও এটা অভদ্র আচরণ, তবুও কিন্তু করি। তো এরকম এই ব্যাপারটা এরকম হলো আর কি। কমলাকান্ত এই শখ দেখে, ম্যাও শব্দে কমলাকান্ত ভাবলেন কেউ তাকে ব্যঙ্গ করছে হয়তো। চাইয়া দেখলাম না, চাইয়া দেখলাম আমি হঠাৎ চেয়ে দেখলাম ব্যাপারটা কি, কিন্তু কিছু বুঝিতে পারিলাম না। অর্থাৎ আমার পক্ষে বোঝা সম্ভব হলো না যে কি এটা হলো। প্রথম মনে হইল যে ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, তাহলে নিশ্চয়ই ওয়েলিংটন সাহেব ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন পুরো নাম, তিনি বিড়ালত্ব মানে বিড়ালের আকার ধারণ করছে, বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, অর্থাৎ হয়তো ওয়েলিংটন সাহেব বিড়ালের মতো গলায় কথা বলছেন, কিন্তু ওয়েলিংটন বিড়াল হয়ে আমার কাছে আপিম ভিক্ষা করতে আসিয়াছে। অর্থাৎ আজকে ওয়েলিংটনে এমনই অবস্থা, যুদ্ধে
উনি যতই জিতুন না কেন, আজকে হয়তো খুব মর্মান্তিক অবস্থা, হয়তো তিনি নেপোলিয়নের কাছে হেরে গেছেন, দিয়ে ভিখারিমো হয়ে গেছেন, তাই আফিম কেনার মতো পয়সা নেই, তাই আজকে তিনি তার কাছে এসেছেন আফিম ভিক্ষা চাইতে। প্রথমে প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন। প্রথম উদ্যমে পাষাণবধ মানে কি, প্রথমে আমি নির্দয়ী হয়ে গেলাম, উদ্যমটা নির্দয়ী, যে কেন শত্রুকে আমি ভিক্ষা দেবো, আমি যদি নেপোলিয়ন হই তাহলে ওয়েলিংটন তো আমার শত্রু, তাকে আমি আফিম ভিক্ষা দিতে পারি না। তাই প্রথমটা আমি পাষাণবধ কঠিন, পাথর মতো কঠিন হলাম। বলিব মনে মনে যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে। ডিউক সাহেব এর আগে যুদ্ধে যখন জয়লাভ করেছিলেন তখন তিনি অনেক পুরস্কার পেয়েছেন, অতএব ওনাকে আর পুরস্কার দিয়ে লাভ নেই, বরং যে কিছু পায়নি তাকে দেওয়া উচিত। এখানে তা আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, অর্থাৎ উনি যা পুরস্কার পেয়েছেন আর নতুন করে পুরস্কার দেওয়ার প্রয়োজন নেই। বিশেষ অপরিমিত লোভ ভালো নয়। প্রত্যেক মানুষের লোভটা আছে, থাকা স্বাভাবিক, কিন্তু যদি সেটা অপরিমিত হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। ডিউক বলিল ম্যাও, আবার ডিউক বলিল ম্যাও, অর্থাৎ উনি আবার ব্যঙ্গ করে বললেন ডিউক, যে ডিউককে ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন, উনি আজকে তাকে ম্যাও বলে ব্যঙ্গ করলেন, অর্থাৎ বিড়ালটাকে উনি ভেবেছিলেন ডিউক অফ ওয়েলিংটন, তাই ব্যঙ্গ করছেন। আর আজকে কমলাকান্ত নেপোলিয়নের মতো নিজেকে ভাবছেন, তাই তার এই শখ দেখে বললেন ম্যাও, অর্থাৎ ব্যঙ্গ করছেন। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। আমি ভালো করে চেয়ে দেখলাম যে যিনি আমার কাছে এসেছে ম্যাও করে, তিনি কিন্তু অবশ্যই ব্রিটিশ সেনাপতি ওয়েলিংটন নহে। একটি ক্ষুদ্র মার্জার, মার্জার শব্দের অর্থ পরীক্ষা আসতে পারে। মার্জার মানে বিড়াল, ছোট্ট বিড়াল। প্রসন্ন আমার জন্য, প্রসন্ন গোয়ালিনী যে কমলাকান্তকে দুধ পরিবেশন করে দিয়ে যেত, কমলাকান্তের যে দুগ্ধ রাখিয়া গিয়াছে, মানে প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তা নিঃশেষে উদসাৎ করিয়াছে, অর্থাৎ প্রসন্ন আমার জন্য যে দুধ রেখে গিয়েছিল সেই দুধটি বিড়াল উদসাৎ মানে কি পুরোপুরি খেয়ে ফেলেছে। তো সেটি পুরোপুরি খেয়ে ফেলেছে। তাহলে বিড়ালটা কি করেছে, যে প্রসন্ন গোয়ালিনী আমাকে দুধ দিয়ে যেত সেটা কিন্তু সে পুরোপুরি খেয়ে ফেলেছে। উদস্বাদ মানে খেয়ে ফেলা। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত। তো ওয়াটারলুর মাঠে মানে কি, যেখানে যুদ্ধ হয়েছিল, উনি নিজেকে ভাবছেন ব্রিটিশ সেনাপতি, তাই আজকে ওয়েলিংটনে চিন্তা করে ভাবছেন যে আমি ওয়েলিংটন, তাই আমাকে ব্যূহ কাকে বলে, সৈন্য সাজাবার যে বিশেষ নিয়ম তাকে বলা হয় ব্যূহ। তা আজকে উনি ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই, অর্থাৎ ওনার পক্ষে অত দেখা সম্ভব হয়নি যে কখন তার দুধ কে খেয়ে ফেলছে, কারণ উনি এখন নেপোলিয়ন, উনি ওয়াটারলু যুদ্ধ করার জন্য, উনি ওয়াটারলুর মাঠে সৈন্য সাজাবার জন্য প্রচণ্ড ব্যস্ত। এখানে মার্জার সুন্দরী মানে বিড়ালিনী, নির্ভেজাল দুগ্ধপানে, নির্জাল মানে যে দুগ্ধকে এখনও জ্বালানো হয়নি, হিট দেওয়া হয়নি, গরম করা হয়নি, যে দুগ্ধ একদম খাঁটি, যে দুগ্ধের মধ্যে জল দেওয়া হয়নি, সেই নির্জাল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া, অর্থাৎ একটা খাঁটি দুধ খেয়ে উনি পরিতৃপ্ত হলো। কে না, এখানে তোমার বিড়ালটা দুধটা খেয়ে ফেলেছে। আমার আপন মনের সুখ এ জগতে প্রকটিত করে অভিপ্রায়, দুধ খেয়ে তার মনের আনন্দটা প্রকাশ করছে। আমি এবং অতি মধুর স্বরে বলছেন ম্যাও, অর্থাৎ দুধ খেয়ে বিড়ালটি প্রচণ্ড তৃপ্তি হয়েছে, খাঁটি দুধ পেয়েছে কি না বলিতে পারি না, বুঝি তার ভেতর একটু ব্যঙ্গ ছিল। অর্থাৎ যতই দুধ খাক না কেন, এই দুধ খাওয়ার পরে বিড়ালটি যে ম্যাও করলো তার মধ্যে একটা ব্যঙ্গ লুকিয়েছিল। বুঝি মার্জার মনে মনে আসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, হয়তো এমনটা হতে পারে যে বিড়ালটি আমার দিকে তাকিয়ে ভাবছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খাই কই, অর্থাৎ কেউ পুকুর ছেঁচে, বিল মানে ছোট জলাশয়, কেউ হয়তো সেই মাছ পাবার জন্য সারাদিন কষ্ট করে হয়তো জলটা সেচন করলো, আর যখনই জল সেচন করলো অন্য কেউ কই মাছ ধরে নিয়ে চলে গেল।
তাই কেউ পরিশ্রম করলো, কেউ ফললাভ করলো। এটা একটা প্রবচন বা ইডিয়াম। তাই বলছে যে বিড়ালটা বলতে চাচ্ছে, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। অর্থাৎ কমলাকান্ত প্রসন্নের কাছ থেকে পয়সা দিয়ে দুধ ক্রয় করেছিলেন, আর সেই দুধটা কিন্তু বিড়াল খেয়ে ফেলেছে। অর্থাৎ এখানে বুঝতেই পারছো কমলাকান্ত যিনি পয়সা দিয়ে দুধ কিনেছিলেন, তিনি কষ্ট করে পয়সা দিয়ে দুধ কিনেছিলেন, আর সেই কই মাছ লাভ করলো কে? বিড়ালটা, যে বিনা পরিশ্রমে পুরো দুধ খেয়ে দিল। এটাই যেন বিড়ালটা ম্যাও শব্দের মধ্যে বলতে চেয়েছেন। বুঝি ম্যাও শব্দে একটু অন্য অভিপ্রায়ও ছিল, আবার বিড়ালটা হয়তো অন্য কিছু বলতে চেয়েছিল। বুঝি বিড়ালের মনের ভাব, বিড়াল কি বলতে চাচ্ছে সেটাও আফিম নেশাগ্রস্ত কমলাকান্ত বুঝতে পারছেন তার মনের ভাব। বিড়ালটা বলতে চাচ্ছে, তোমার দুধ তো খাইয়া বসিয়ে আছি, এখন বলো কি। অর্থাৎ বিড়ালটা কিন্তু দুধ খেয়ে চোরের মতো ছুটে পালিয়ে যাবে তেমনটাও করলো না। দুধ খেয়ে কিন্তু ওখানে বসে রইল, উপরন্ত জানতে চাইলো, এবার বলো কি, কি বলতে চাও সেটা বলো। অর্থাৎ বিড়ালটা সাহসী, সে চোরের মতো দুধ খেয়ে চলে যেতে চায় না। সে তার অধিকারকে যেন এখানে অর্জন করেছে, দুধ খাওয়াটা, বেঁচে থাকার অধিকার তার আছে। তাই সে দুধ খেয়ে এবার বলছে, বলো কি। অদ্ভুত, বলি কি? আমার দুধ আমার সামনে চুরি করে খেয়ে আবার তুমি বলছো বলি কি? আমি তো ঠিক করতে পারিলাম না। কেন ঠিক করতে পারলে না? বিড়ালের সাহস দেখে। দুধ আমার সামনে চুরি করে খেয়ে বলছে বলো কি। তারপরে ভাবলাম, আরে দুধ তো আমার বাপেরও নয়। সত্যিই তো, দুধ কার সম্পত্তি? দুধ তো ওর বাপের নয়, দুধ মঙ্গলার। মঙ্গলাকে, মঙ্গলা হলো এখানে গাভী, যে দুধ দেয়। দুধটি মঙ্গলার, মঙ্গলা নামক গাভী বা গরু, তার দুধ, দহি আছে প্রসন্ন। আর এই দুধ দহন করেছে কে? প্রসন্ন। তাহলে মঙ্গলা গাভী, তার দুধ দহন করছে প্রসন্ন। অতএব এখানে এই দুধে কি করে কমলাকান্তের একা অধিকার হবে? এই প্রকৃতি যা কিছু আছে তাতে সবারই অধিকার থাকা উচিত। তাই অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। উনি ভাবলেন যে এই দুধে আমার যা অধিকার, বিড়ালের সেই অধিকার। সুতরাং রাগ করিতে পারি না। অতএব এখানে বিড়ালের ওপর, বিড়াল চুরি করে দুধ খেয়েছে বলে তার উপর রাগ করা উচিত নয়। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালের দুধ খাইতে গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। এটা একটা নিয়ম আছে, চিরকালীন নিয়ম, যে বিড়াল যদি দুধ খেয়ে পালিয়ে যায় তাকে তাড়িয়ে মারতে হয়। এই নিয়মটার বাইরে আমরা কিন্তু কেউ নই। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ আজকে যদি আমি এই বিড়ালকে না মারি, তাহলে মানুষ আমাকে কুলাঙ্গার বলবে, যেটা অত্যন্ত অভদ্র গালিগালাজ। তাহলে মনুষ্যকুলে আমাকে মানবে না। তাহলে আমি যে চিরাগত প্রথার অবমাননা, চিরাগত প্রথা কি? যে বিড়াল দুধ খেলে বিড়ালকে মারা উচিত। যদি আজকে এটি না করি, মনুষ্য সমাজ আমাকে কুলাঙ্গার রূপে পরিচয় হবে, যেটি বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। কি জানি মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, আবার মার্জারি সুন্দরী যদি তার, মার্জারি সুন্দরী মানে কি বিড়ালিনী, সে যদি বিড়াল সমাজে আমাকে বলে কাপুরুষ, অর্থাৎ বিড়ালকে না মারলেও সমস্যা, বিড়াল বলবে তুমি ভীতু তাই আমাকে মারলে না, মারাটাই নিয়ম। দেখবে মাঝে মাঝে আমরা যদি চোরকে না মারি, চোরও আমাকে কাপুরুষ ভাববে। কারণ চোর চায় যে তার, যদি আমি ধরা পড়ে যাই, জেল যাওয়াটা তার কাছে একটা স্বাভাবিক ব্যাপার, জেলে গিয়ে সুন্দর ভাত খেতে পারবে। তাই আমি যদি চোরকে বলি যে আহা ও তো খেতে পায়নি, তাকে, তাহলে আমাকে পাবলিক মারবে যে চোরকে করছো কি। তাহলে আমাদের দুটো বিপদ আছে। কোন বিপদ? যদি আমি চোরকে দয়া মায়া দেখাই, তাহলে মনুষ্য সমাজ আমাকে কুলাঙ্গার বলবে। যদি আমি চোরকে না মারি, অর্থাৎ বিড়াল এখানে চোর, তাকে না মারি, তাহলে আমাকে মনুষ্য সমাজ কুলাঙ্গার বলবে। আর মার্জারি ভাবছে যে বিড়াল সমাজও যারা শোষিত মানুষ, তারা আমাকে কাপুরুষ বলবে, অর্থাৎ বিড়ালকে মারাটাই সুপুরুষের পরিচয়। অতএব পুরুষের ন্যায় আচরণ করায় বিধেয়। তারা পুরুষের মতো আচরণ নাকি, বিড়াল যদি চুরি করে তাকে আমাদের মারতে হবে। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে, অর্থাৎ অর্থাৎ অতি কাতর চিত্তে হাত থেকে হুঁকার নামাইয়া, হাত হইতে হুঁকার নামাইয়া অনেক অনুসন্ধানে একটা ভগ্নযষ্ঠী আবিষ্কৃত করিয়া, অর্থাৎ আমি কি করলাম, অতি সকাতর চিত্তে
হুঁকা নামিয়ে আমি একটা ভগ্নদষ্টি মানে ভাঙা লাঠি আবিষ্কার করিয়া সগর্বে মার্জারী সুন্দরীর প্রতি ধাবমান হইলাম। ধাবমান মানে কি ছুটে যা, অর্থাৎ আমরা ওই বিড়ালির দিকে ছুটে গেলাম, কারণ এটাই নিয়ম যে চুরি করলে তার পিছনে ধাওয়া হতে হয়। মার্জারী কমলাকান্তকে চিনিত, মার্জারী মানে বিড়ালিনী কমলাকে জানত। সেই যষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো প্রকাশ ঘটিল না, অর্থাৎ এই বিষয়টা বিড়ালের জানা ছিল, তাই এই যষ্ঠী বা লাঠি দেখে বিড়ালটা একটু ভয় পেল না। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, অর্থাৎ সে আমার লাঠি দেখে ভয় না পেয়ে শুধুমাত্র আমার সামনে একটু হাই তুলে একটু সরে দাঁড়ালো। এটাও এক প্রকার ব্যঙ্গ, এবং সরে বসে বলল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। আমি তার প্রশ্ন কি বুঝতে পারলাম, আর বুঝতে পেরে আমি ওই লাঠি ছেড়ে দিয়ে আমি আবার পুনরপিবার আবার বিছানার মধ্যে হুঁকা হাতে নিলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম, অর্থাৎ সমস্ত কিছু দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে, অর্থাৎ আমি একনিষ্ঠ মনে সব কিছু বুঝতে পারলাম এবং মার্জার বিড়াল কি বলতে চাচ্ছে তার বক্তব্য বুঝতে পেরেছি। তার জন্য আমি তাকে আর লাঠি দিয়ে না মেরে লাঠি ছেড়ে দিয়ে আমি হুঁকা হাতে তার কথাগুলোকে অনুধাবন বুঝতে চেষ্টা করলাম। তোমাদের প্রথম পাতা হলো, আসছি তোমাদের দ্বিতীয় পাতা। বুঝলাম যে বিড়াল বলিতেছে, কি বলিতেছে, যে মারপিট কেন, অর্থাৎ মারামারি কেন? যে প্রাণী খেতে পাচ্ছে না সে তো চুরি করে খেতেই পারে, অধিকার আছে এই প্রকৃতিতে সবার খাওয়ার। এই পৃথিবীতে কেউ কারো অধিকার দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, এটা তোমরা ভালো করে জানো। স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, অর্থাৎ বিড়াল জন্য বলতে যাচ্ছে একটু বুদ্ধি স্থির করে একটু ভেবে দেখো দেখি। এই সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা পাইব না কেন? অর্থাৎ এই পৃথিবীর ভালো ভালো খাবার, ক্ষীর, দুধের সর, দুগ্ধ, দই, মাংস, মাছ সব তোমরা খাবে, আমরা পাবো না কেন? গরিব মানুষেরা কেন ভালো খাবার পাবে না, শুধুমাত্র ধনী লোকেরা কেন খাবার পাবে? অর্থাৎ এখানে আমাদের বিড়াল যেন শোষিত মানুষের প্রতীক। তাই বলছে তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমরা মানুষ সভ্য জাতি, আর আমরা বিড়াল, আমাদেরও কিন্তু রক্ত মাংস আছে, আমাদের জন্ম মৃত্যু আছে, আমাদের ক্ষুধা তৃষ্ণা আছে। তাহলে কি পার্থক্য আছে যে তোমাদের ক্ষুধ পিপাসা আছে, অর্থাৎ তোমাদের ক্ষুধা তৃষ্ণা আছে, আমাদের কি নেই? তোমরা যাও, এই তোমরা খাও, আমাদের আপত্তি নেই, তোমাদের অনেক আছে তোমরা খাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মাটিতে আইসো? আমাদের প্রশ্ন যে তোমরা কেন আমরা খেলে কেন ঠ্যাঙা লাঠি নিয়ে মারতে এসো? আমি বহু অনুসন্ধানে এটা পেলাম না, যে কোনো অনেক শাস্ত্র ঘেটেছি, আমি পেলাম না যে শোষিত নির্যাতিত জীব তারা খেতে এলে লাঠি দিয়ে কেন মানুষ মারতে আসে। এটা কিন্তু বিড়াল অনেক অনুসন্ধান করেছে, অনেক শাস্ত্র ঘেটেছে, উদ্ধার করতে পারেনি। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, অর্থাৎ তোমাদেরও আমাদের কাছে শিক্ষার ব্যাপার আছে। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, সমাজসেবার কথা বলি, কিন্তু আমরা কি কখনো জীবের প্রতি দয়া মায়া করি? আমরা অনেক বিবেকানন্দের কথা বলি, রামকৃষ্ণের কথা বলি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যিই কি আমরা জীবে প্রেম করি? তাহলে কেন আমরা বিড়াল কুকুর এদেরকে মারি? কেন আমরা ঘৃণ্য নজরে দেখি? কুকুর দেখলেই লাঠি দিয়ে তাড়াই। কুকুরকে আমরা ভালোবাসি না কেন? বিড়ালকে ভালোবাসি না কেন? আমরা মহাপাপী, আমরা মানুষ হতে পারি না। যারা জীবকে ভালোবাসে না তারা কখনোই ভগবানকে পেতে পারে না। এই প্রত্যেকটি জীবের মধ্যে যত্র জীব তত্র শিব, বলেছেন শ্রী পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব। আমরা যদি জীবকে ভালোবাসতে না পারি তাহলে আমরা কখনোই পুণ্য অর্জন করতে পারি না। যারা কুকুরকে ভালোবাসে তারা ঈশ্বর সেবা করে, যারা বিড়ালকে ভালোবাসে ভগবানকে সেবা করে, আর যারা জাতপাতে বিচার করে, যারা অস্পৃশ্যকে বিচার করে, ছোঁয়াচেই বিচার করে, তারা পৃথিবীতে মহাপাপী বলে পরিগণিত। তাই বলছে মানুষের কাছে যারা এই কাজ করছে তারা কিন্তু পাপী।
অর্থাৎ যারা খেতে পায় না, যে জীব অসহায়, সেই কুকুর বিড়াল এদেরকে কিন্তু আমাদের খাবার দেওয়া উচিত। তাই বিড়াল বলতে চাচ্ছে, আমি বুঝতে পারছি না, মানুষ পুণ্য অর্জন করতে চায়, কিন্তু যারা খেতে চায় যে জীব, তাদেরকে কেন খেতে দেবে না? কেন লাঠি নিয়ে তেড়ে আসবে? কেন ঘৃণা করবে? আমি বহু অনুসন্ধানে এটা পেলাম না। তাই আমাদের ওই কুকুর বিড়ালের কাছ থেকে শিখতে হবে। কুকুর বিড়াল আমাদের কাছে ভগবানের মতো, তাদের কাছে শিখতে হবে আসল শিক্ষাটা কী। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালা ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, চার পা বিশিষ্ট যে বিড়াল, সে মহাজ্ঞানী, তার কাছে শিখতে হবে মানুষকে। মানুষ যতই বলুক আমার জ্ঞান আছে, মানুষ মূর্খ। একটা বিড়াল কুকুরে যে জ্ঞান আছে, মানুষের সেই জ্ঞান নেই। তাই বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ছাড়া তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তোমার জ্ঞানের উন্নতির আর কোনো উপায় নেই। তোমাদের শিখতে হবে এই চার পা বিশিষ্ট বিড়াল নামক জন্তুর কাছ থেকে। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এত দিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। যারা বিদ্যালয়ে গেছো, যারা স্কুল কলেজে পড়াশুনো করেছো, তারা ভালো করে জানো এই পৃথিবীতে জাতপাত বলে কিছু নেই। যারা জীবকে ভালোবাসবে তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই পুণ্য অর্জন করবে। তাই যে সমস্ত বিড়াল এখানে সেখানে ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা না মেরে, যদি তোমার বাড়িতে বিড়াল এসে মাছ খেয়ে চলে যায়, জানবে তুমি ভগবানের সেবা করলে। এটা তুমি যদি ভাবো যে এটা অন্যায় হয়েছে, তুমি মহাপাপী, দুঃখ করা মহাপাপ। বিড়াল ভগবান রূপে তোমার কাছে মাছ খেয়ে গেছে, দুধ খেয়ে গেছে, বিড়াল বাঁচবে কি করে? তারও তো বাঁচার অধিকার আছে। আমরা যদি খাবারগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই আর ওদেরকে খেতে না দিই, ওরা তো চুরি করে খাবেই। তাই এটা কোনো অপরাধ নয়, অপরাধ তুমি করছো, যাকে খেতে না দিয়ে এই সমাজে ম্যাও ম্যাও করে কষ্ট পেয়ে মরছে। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? যে কুকুর বিড়ালকে ঘৃণা করে, সে কখনো ভগবান সেবা করতে পারে না। তুমি শয্যাশায়ী মনুষ্য, তুমি জীবন মৃত, বেঁচে থেকেও তুমি মরে আছো, কারণ তুমি জীবকে ভালোবাসতে পারোনি। পর উপকারী ধর্ম, আমরা একথা প্রায়ই বলি যে পরের উপকার করতে পারে সেটি পরম ধর্ম। শুধুমাত্র মানুষের উপকার নয়, উপকার করতে হবে জীবের। যারা চুরি করে খায়, খেতে না পেয়ে চুরি করে, এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। অর্থাৎ বিড়ালটা আমার পুরো দুধটা খেয়ে আমার ভীষণ উপকার করলো, কারণ আমার পুণ্য অর্জন হলো। একটা খেতে না পাওয়া জীব যদি আমার দুধটা খেয়ে চলে যায়, আমার ঘরে মাছটা খেয়ে চলে যায়, জানবে তুমি ভগবানের সেবা করলে, তোমার পুণ্যর ডালই কিন্তু সঞ্চিত হলো। তুমি শেষ জীবনে সুখী হবে, পরজন্মে সুখী হবে। বিড়াল তোমাকে আশীর্বাদ করবে, কুকুর তোমাকে আশীর্বাদ করবে, তুমি অনেক সুখী হবে। তোমার আহরিত দুগ্ধে এই পর উপকার সিদ্ধ হইল। অর্থাৎ তুমি তোমার চুরি করা দুধে, তোমার থেকে দুধ চুরি করেছে আমি, বিড়াল বলছে, কিন্তু পুণ্যটা হলো তোমার। দুধ তো আমি খেয়ে তৃপ্ত হলাম, বিড়ালটা চুরি করে দুধ খেয়েছে, কিন্তু পুণ্যটা হলো যার দুধ খেয়েছে তার, তিনি ভগবানের সেবা করলেন। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। অর্থাৎ তোমার দুধটা আমি চুরি করে খেয়েছে বলেই তুমি পুণ্য অর্জন করতে পেরেছ। তুমি এমনিতে বিড়ালকে দুধ ডেকে খাওয়াবে না। আমি চুরি করি আর যাই করি, তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। আমি যতই তোমার দুধ চুরি করে খাই, আমি তোমার কিন্তু পুণ্যের ভাণ্ডারে আমি অনেকটা সঞ্চয় করে দিলাম, আমিও তোমার উপকার করলাম। তুমি আগামী দিনের জন্য অনেকটা পুণ্যর ডালি তোমার ঝুড়িতে জমা হলো। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। অর্থাৎ বিড়াল যদি চুরি করে খায়, বিড়ালের বদনাম না করে তুমি বলো যে বিড়ালরূপী ভগবান তোমার কাছে তোমার মাছ বা দুধ তোমার খেয়ে গেল। এখানে দুধই অবশ্য খেয়েছে। আমি তোমার ধর্মের সহায়, আমি তোমার চুরি করেছি বলেই তোমার পুণ্য সঞ্চয় হচ্ছে। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? হয়তো চুরি করে খেয়েছি বলে আমি চোর, কিন্তু ইচ্ছে করে তো চুরি করিনি। কারণ খাইতে পাইলে কে চোর হয়? আমরা যদি খেতে পাই, তাহলে আমরা চুরি করব কেন? আসলে আমরা খেতে পাই না বলেই চোররা চুরি করে। যে মানুষেরা খেতে না পেয়ে চুরি করে, সেটা কোনো অপরাধ নয় নীতিগত দিক থেকে, হয়তো আইনগত দিক থেকে চোরের শাস্তি হবে তেমনি, কিন্তু যে খেতে পায় তা সত্ত্বেও চুরি করে, সে অপরাধী। সব চোর এক গোত্রে ফেলা যায় না। যাদের প্রচুর আছে তবুও চুরি করে, তারা অপরাধী। কিন্তু খেতে পাচ্ছে না এমন মানুষ বা এমন প্রাণী যদি চুরি করে, সেটি কিন্তু অপরাধ নয়, বরং যার চুরি করে খাচ্ছে তার পুণ্য হবে, কারণ তুমি একটি অভুক্ত বুভুক্ষু প্রাণীকে বাঁচাচ্ছ। দেখো, যারা বড় বড় সাধু,
চোরের নামে শিহরিয়া ওঠেন। অর্থাৎ অনেক বড় বড় সাধু আছে যারা চোর বললেই ভয় পেয়ে যান। তারা অনেক তারা অনেক চোর অপেক্ষায় অধর্মী, তারা ভণ্ড সাধু। তারা আমরা যতই বলি না কেন তারা কিন্তু সঠিক নয়, তারা চোরের চেয়ে অধম। তারা অনেক মানুষের সম্পদকে তারা শোষণ করে টাকার পাহাড় জমা করে আমাদের জীবনে অভাব সৃষ্টি করে। তাই আমরা চুরি করি। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না। আর যারা চুরি করেন না সাধু বলে পরিচিত, আসলে এদের চুরি করার প্রয়োজন নেই বলে চুরি করে না। কিন্তু তাহাদের প্রয়োজন অতীত ধন থাকিত চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। কিন্তু এরা প্রয়োজনে অতিরিক্ত সম্পদ যা পায় ধর্মকর্ম থেকে, সেই অর্থ কিন্তু মানুষের সেবায় বা যারা খেতে চায় না খেয়ে মরে যাচ্ছে যে সমস্ত জীব বা প্রাণী আছে তাদের দেয় না বলে এরা কিন্তু পুণ্যবান নয়। চোরকে যদি খেতে পায় না সেই চোরদের যদি কেউ ভিক্ষা দেয় জানবে সেটি মহাপুণ্য। কিন্তু যাদের হাত পা আছে, যাদের প্রচুর টাকা আছে, তাদের ভিক্ষা দেওয়াটা কিন্তু পুণ্য নয়। চোর যারা আছে তার সত্যি কিছু পায় না। তাই এই সমস্ত চোরদের অবশ্যই যদি তুমি কিছু দান করো জানবে তোমার ভীষণ পুণ্য হবে। অধর্ম চোরের নহে, চোরের যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনী। চোর চোর চুরি করে কোনো পাপ করেনি, চোর খেতে না পেয়ে চুরি করছে, চুরি অপরাধী সে। কৃপণ ধনী, কৃপণ ধনী টাকার পাহাড় জমায় বলেই অনেক মানুষ খেতে পায় না আর খেতে না পেয়ে চুরি করে। অতএব চৌর্যবৃত্তির জন্য যারা দায়ী তারা কৃপণ ধনী। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শত গুণে দোষী। চোর নিশ্চয়ই দোষী আইনত, তার চেয়েও বেশি দোষী কৃপণ ধনী, যে আমাদের সম্পদগুলোকে জমা করে দেশের কোনো কাজে লাগে না, তারা সবচেয়ে অপরাধী, তার চেয়ে শতগুণে দোষী। কিন্তু চোরের দণ্ড হয়, চোরের শাস্তি হয়। চুরির মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন? চুরির একমাত্র কারণ কৃপণতা। যারা কৃপণতার জন্য পাহাড় জমি রাখে তারাই সবচেয়ে অপরাধী, তাদের জন্য যদি চুরি হয়, মানুষ খেতে না পেয়ে চুরি করে। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কত করুণ সুরে, তবুও কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। তোমরা অনেকেই দেখতে পাও যে তোমাদের ঘরের প্রাচীর দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি, কই একবার ডেকে বলো না তো, বিড়াল এসো একটু মাছের কাঁটা খেয়ে যাও। কেউ দেবে না। মাছের কাঁটাগুলো পুকুরে ফেলে দেবে, নষ্ট করে দেবে, ডাস্টবিনে দিয়ে আসবে। তবু বিড়ালকে ডেকে তোমরা কখনো বলেছো যে বিড়াল এসো একটু মাছের কাঁটা খেয়ে যাও? তোমরা মহাপাপী। দেখতে পাচ্ছ অভুক্ত হয়ে পাচিরে পাচিরে ঘুরে বেড়াচ্ছি, কই তোমাদের পাশেই তো আমি জীব, আমাকে তোমরা কখনো একটু ভালোবেসেছো? দাওনি। কখনো দেখেছো রাস্তার কুকুরটা খেতে পাচ্ছে না, তাকে একটু প্রাণ ভরে খাওয়াচ্ছি না? আমরা মহাপাপী, আর আমাদের এই পাপের ফল এই জন্মে ভোগ করতে হবে। তাই মাছের কাঁটা, পাতের ভাত, এগুলো তোমরা নর্দমায় ফেলে দিয়ে আসো, জলে ফেলে দাও, তথাপি আমাকে ডাকিয়া দাও না তো। তোমরা কি পুণ্যবান মনে করো নিজেদের? ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেবে? মন্দিরে মসজিদে দেখলে ভগবান তোমাদের দূর করে দেবে। যারা জীবকে ভালোবাসে না তারা শুধু পাপ অর্জন করছে, পুণ্য অর্জন করতে পারে না। তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? তোমাদের পেট ভর্তি, তাই তোমরা জানো না যে ক্ষুধার যন্ত্রণা কি। আর আমাদের পেটের ক্ষুধা খুব কষ্ট, এটা তোমরা জানিবে কি করে? তোমরা তো কখনো আমাদের মতো কষ্ট পাওনি। তাই দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদেরকে কিছু অগৌরব আছে, যারা দরিদ্র, যারা অসহায়, তাদের জন্য যদি তুমি কিছু দান ধ্যান করো, তাতে কি তোমার গৌরব বাড়বে না কমবে? নিশ্চয়ই তোমার কোনো অগৌরব নয়, সবাই তোমাকে ভালো বলবে। তবুও তোমরা এই কাজ করো না কেন? একটু আদ্রুত দিতেই পারো তোমরা সমাজ সেবার জন্য, কিন্তু আমরা কখনো এ কাজ করি না। ভিখারি এলে ভগবান আসে, তাকে আদর যত্ন করে ঘরে ডেকে না দিয়ে আমরা দরজার বাইরে তাকে দিয়ে বলি খাও ওখানে, আর ধুয়ে দিয়ে দাও, মুছে দিয়ে যাও, এই সমস্ত একটা ঘৃণ্যজনক কথাবার্তা বলি। আমরা কি ভগবানের সেবা পাবো? কখনো আদর যত্ন করে ঘরে ডেকে ফ্যান চালিয়ে খাবার দিয়ে কখনো কোনো ভিখারিকে আমরা খাইয়েছি? না। দরজার বাইরে খা, এই ধুয়ে দিয়ে যা, এই ছবি না, এই এটা হাত দিলি, এই এটা করলি। আমরা মহাপাপী। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যারা ছোট মানুষকে ঘৃণা করে, তাদের চেয়ে বড় পাপ এই পৃথিবীর কেউ হয় না। তাই বলছে মানুষকে ভালোবাসো, অসহায় মানুষকে ভালোবাসো, এর চেয়ে বড় পুণ্য আর কিছু হতে পারে না তোমার জীবনে। এতে তোমার গৌরব বাড়বে, অগৌরব হবে না। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হইয়া লজ্জার কথা সন্দেহ নেই। যদি গরিবের জন্য ব্যথিত হও, হয়তো তুমি বলবে এটা লজ্জার কথা। সে কখনো যে কখনো অন্ধকে এক মুষ্টি ভিক্ষা দেয় না,
সে একটা বড় রাজা, সে একটা বড়, দেখো যে কখনো একটা অন্ধ যারা আছে তাকে একমুষ্টি ভিক্ষা দেয়নি, সেই যদি একটা বড় রাজা, ফাপলে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হয়ে রাজি। যে একমুষ্টি ভিক্ষা দেয় না সেই তো বড় রাজা। যে জীবনে কখনো কাউকে ভিক্ষা দেয়নি সে আজকে টাকা জমি 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 বড় রাজা হয়ে গেছে। সে যদি বড় বিপদে পড়ে রাত্রে না ঘুমোয় পরের ব্যথায় ব্যথিত হয়, ব্যথিত হইতে রাজি। তার মানে বুঝতে পারছো যে একটা বড় রাজা সে যখন রাত্রি ঘুমোয় না বা সকলে পরের ব্যথায় ব্যথিত হয়, সবাই সেটা রাজি। তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে, আমরা কিন্তু কেউ চাই না ছোট লোকের দুঃখে সমব্যথী হতে। আমরা চাই আমাদের চেয়ে যারা বড় তার সঙ্গে সম্পর্ক রাখতে, গরিবদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায় তর্ক অলঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তার জন্য তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে? আজকে তোমার বাড়িতে যদি কোন নামকরা স্বনামধন্য ব্যক্তিত্ব অমুক শিরোমণি, অমুক তর্কালঙ্কার, অমুক এমপি, অমুক এমএলএ, অমুক শিক্ষক, অমুক অধ্যাপক, অমুক ডাক্তার তোমার বাড়িতে যদি এক গ্লাস দুধ খেয়ে খায় এসে, তুমি কি বলবে যে আপনাকে লাঠি দিয়ে মারবো, নাকি বলবে যে আর একটু খাবেন? তখন তাকে আমরা যে খেতে পাই তাকে আদর যত্ন করে খাওয়াই, ঘরে ডেকে খাওয়াই। কি না উচ্চ বর্ণের মানুষ এই বর্ণনে ধুয়ে জল খাবে? তুমি কোন বর্ণের মানুষ, তুমি ব্রাহ্মণ না তুমি কাস্ত না বাউরি, দেখবার প্রয়োজন নেই। মানুষ সবাই সমান। তাই মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। মানুষে মানুষের পার্থক্য করে তারা এই পৃথিবীতে কিন্তু মহাপাপী। তাই আমরা যদি খুব বড় ব্যক্তিত্ব আসে তাকে কিন্তু আমরা ঠেঙা দিয়ে মারি না, বরং জোড়হাত করে বলি আর একটু আনিয়ে দিব কি, এই দুধটা তো খেয়েছো আর একটু দেবো কি, অর্থাৎ যেন আমি ধন্য হয়ে গেলাম। তবে আমার বেলা লাঠি কেন? আমি খেতে পাই না বলেই কি তোমরা তোমরা উন্নত বলেই কি আজকে আমারকে এত ঘৃণা? তুমি বলিবে যে তাহারা অতি পণ্ডিত, তাহারা বড় মান্য লোক, সম্মানী লোক, পণ্ডিত লোক, তার জন্য তুমি তাদের সেবা করছো। কিন্তু একবার ভেবে দেখো দেখি, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? যারা পণ্ডিত ব্যক্তি, মান্য ব্যক্তি, তাদের কি খিদে বেশি? কিন্তু না, ওরা অনেক খেতে পায়, ওদের খিদে কম, তার চেয়ে আমাদের খিদে বেশি। এটা আমরা কখনোই করি না। আমরা দিই তাদেরকে, অর্থাৎ আমাদের অভ্যেসই হচ্ছে যে তেলা মাথায় তেল দেওয়া, মনুষ্য জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যে খেতে পায় তাকে আরও বেশি খাওয়াই, যে খেতে পায় না তাকে খাবার দিই না। এই যে মনুষ্য জাতির রোগ, এটা এর জন্য সমাজ পিছিয়ে পড়ছে বারবার। যে খেতে বলিলে বিরক্ত হয়, যে খাবার দিলে বিরক্ত হয়, তার জন্য দেখবে আমরা কত ভোজের আয়োজন করি। খেতে পাচ্ছে না, আরেকটা নিন, আরেকটু খান, যেন সে খেলে আমরা ধন্য হয়ে যাব। আর যে ক্ষুধার জ্বালায় বিনা হয়তো আহ্বানের বা ডাকেই তোমার অন্ন খাইয়া ফেলে, সে চোর বলিয়া প্রতিপন্ন হয়। ছি 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 ছি, এই মানুষ সমাজ। আমরা যারা মান্যগণ্য ব্যক্তি তাদের জন্য কত কি খাওয়াই, আমন্ত্রণ করে ডেকে খাওয়াই, আর ছোট লোক বলে, নিচু জাতি বলে, নিচু প্রাণী বলে, কুকুর বিড়াল বলে আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে এক ফোঁটাও দিই না। আর যদি চুরি করে খাই তা লাঠি দিয়ে পেটাই। ছি 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 ছি, এটা মানুষ আমরা? অর্থাৎ আমরা কিন্তু মনুষ্যকুলের বাইরে। অর্থাৎ বুঝতেই পারছে এই প্রবন্ধের মধ্যে বুঝতে পারছে যে যারা অসহায় জাতি, অসহায় প্রাণী, তাদেরকে খাওয়ালে নাকি আমাদের গৌরব চলে যাবে। আর মানুষ যে খেতে পায় তাকে প্রচুর খাবে, এইভাবে পুণ্য অর্জন করতে চায়। এটা কোনো পুণ্য অর্জনের বিষয় নয়। তাই খেতে পেলে কেউ কখনো চুরি করতে পারে না। সবাই জানে চুরি করলে তার কি ভয়ঙ্কর শাস্তি আছে। এই প্রবন্ধ আজকে তোমাদের অনেক বড় প্রবন্ধ আছে। আজকে এইটুকু তোমাদের 4 পাতা 2 পাতা পড়ালাম প্রথম অবস্থায়। এই অংশটুকু পড়ে তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো। আর অবশ্যই তাহলে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই এই প্রবন্ধটা তোমরা সংগ্রহ করেছো। তোমাদের যে কোনো তো অনলাইন থেকে পেয়ে যাবে। এই বিড়াল নামক প্রবন্ধটা তোমরা নিয়মিত সংগ্রহ করবে এটা। আর আজকে তোমাদের এই দুটো পাতা পড়িয়ে দিলাম, তোমরা কিন্তু ভালো করে পড়ো এবং তোমাদের সাফল্য অনিবার্য। তোমরা যদি নিয়মিতভাবে এই অনলাইনে ক্লাসগুলো করো, দেখবে তোমরা কিন্তু প্রবন্ধটা অতি সহজে বুঝতে পারবে। কি কি প্রশ্ন আসবে আমরা তোমরা সেটা বলে দেবো। বিড়াল প্রবন্ধের যে মূল বিষয় সেটা বুঝতেই পারছো।
যে এতটুকু পড়া পড়তে বুঝতে পেরেছো যে কমলাকান্ত আফিম রূপী একজন মানুষ নেশার ঘরে বাস্তব সমাজে কথা বলছেন। বিড়াল হচ্ছে শোষিত নির্যাতিত মানুষ, তার অবস্থা মানুষ কেন চুরি করে, সেই চুরির অবস্থা কি। চোরকে যদি তোমরা খেতে পায় না যে চোররা, তাকে যদি তোমরা দান ধ্যান করো সেটা অপরাধ নয়, কিন্তু যারা থাকা সত্ত্বেও চুরি করে লেখক তাদের পক্ষে বলছেন না। আইনত কিন্তু চোরকে শাস্তি দেওয়াটাই নিয়ম, নাহলে সমাজ আমাকে কুলাঙ্গার বলবে, ভীরু বলবে, কাপুরুষ বলবে। কিন্তু সমাজে যদি ধনীরা যদি টাকার পাহাড় জমিয়ে রাখে, তাহলে চৌর্যবৃত্তি সমাজের থেকে উঠবে কি করে। আজকে চুরির মূল কারণ ধনী কৃপণ। ধনী কৃপণ ব্যক্তিরা টাকার পাহাড় জমায়, সাধু ব্যক্তিরা টাকার পাহাড় জমায়, আর তার জন্য কিছু মানুষ খেতে না পেয়ে চুরি করে। এই চুরি করাটা তখনই আসে, সবাই জানে চোরের ভয়ঙ্কর শাস্তি, কারণ আগে পাবলিক প্রহার দেবে, তারপরে থানায়, তারপর জেলে যাবে, 3 জায়গায় মার খাবে। এটা সমস্ত চোরেরা জানে, কিন্তু নিরুপায় হয়ে মানুষ চুরি করে। অতএব চোর যে চুরি করে সে নিরুপায় হয়ে চুরি করে। চোরের কিন্তু নীতিগতভাবে আমরা বুঝতে পারি যে এটা অন্যায় নয়। প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে, এই প্রকৃতির অধিকার সবারই। তাই চোর চুরি করে বাধ্য হয়। এই সমাজের সবচেয়ে আসল দায়ী হচ্ছে কৃপণ ব্যক্তি, তাদের জন্যই এই চৌর্যবৃত্তি আছে। মানুষ খেতে পেলে কখনো চৌর্যবৃত্তি করতে পারে না। তাই এখানে সাম্যবাদ বনাম পুঁজিবাদ, আজকের সমাজে বৈষম্য বাড়ছে। এক শ্রেণীর মানুষ টাকার পাহাড় জমাচ্ছে, এক শ্রেণীর মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে। সমাজে সবার সমান অধিকার আছে। এই সাম্যবাদ, এই সাম্যবাদের প্রতিধ্বনি বিড়াল প্রবন্ধের 2টি পাতার মধ্যে আছে। আমরা আস্তে আস্তে তোমাদের সমস্ত প্রবন্ধটা পড়াবো। তোমাদের বিষয়বস্তুটুকু আগে বলেছি, পরে বললাম। কেমন লাগছে বলো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, এবং তোমরা অবশ্যই যে নতুন যে সিলেবাস, সেই প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় তোমাদের মারাত্মক একটা ভালো রেজাল্ট হোক। তোমরা অবশ্যই ভালো ফল করো, এবং তোমাদের যত প্রিয় বন্ধু বান্ধবী আছে সবার মধ্যে তোমরা কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, এবং কমেন্ট করতে একদম ভুলবে না। এবং অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থেকো, এবং সবাই কিন্তু সাফল্য লাভ করো। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। এরপরে তোমাদের দ্বিতীয় অংশ চলে যাব। এটা তোমাদের হলো বিড়াল প্রবন্ধের প্রথম অংশ। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।